ইষ্টিকুটুম নাটকের পার্ট 298। অর্চিবাবু বলে যে কখনো যদি আমার কোনো প্রয়োজন হয় অবশ্যই তুমি আমার কাছে নিজ নিজ সংকোচে তুমি চলে আসবা। বাহামণি বলে, আমি যে দরজা একবারের জন্য বন্ধ করি সেই দরজা আর বাহামণি কোনোদিনের জন্যই খুলে না। আমি তো জেনে বুঝেই আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, কোনোদিন তোর কাছে আমি যাব না। আর আমি যদি যাই তাহলে তোর সমতুল্য হতে পারলেই যাব, তাছাড়া আমি কখনোই যাব না। অর্চিবাবু বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি তো সমতুল্য অবশ্যই হব না কেন? বাহামণিকে অর্চিবাবু জিজ্ঞেস করে যে আচ্ছা বাহা, তোমার কপালে এরকম ডিপলি কিভাবে ক্ষত হলো? তুমি অবশ্যই ওষুধ লাগাও, তাছাড়া কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। অবশ্যই ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে নিও। বাহামণি কিছু বলে না, কিন্তু একটু পরে বলে, আমার এই কপালের ঘায়ের কথা তুই জিজ্ঞেস করছিস? আমার এই কপালের ঘা হচ্ছে তোকে ভালোবাসার পুরস্কারের ঘা। অর্চিবাবু বলে যে মানে কি? তুমি ভালো করে আমাকে বলছো না কেন? বাহামণি বলে যে আমি তোকে ভালো করে কি বা করে বলবো, এখন যা তোর রাস্তাটাতে, আমি আমার পথে চলে যাই। অর্চিবাবু বলে, আচ্ছা তোমাকে আর আমার বলার কোনো কিছুই নাই, আমি তাহলে গেলাম, তুমি থেকো। অর্চিবাবু বাহামণিকে বলে, আমি তো একজন ঠক, আমি তো বেঈমান। অবশ্যই তুমি বেঈমানের গাড়ির পিছনে কোনো সময়ের জন্যই বসতে চাইবে না। যদি জঙ্গলটা পার করে দিতাম তাহলে নিজের থেকে ভালো লাগতো। বাহামণি বলে যে জীবনে একা একা অনেক পথ পাড়ি দিতে হবে, এই জঙ্গলটা তো সামান্য। অর্চিবাবু বলে, হ্যাঁ তা তো অবশ্যই। অর্চিবাবু বলে বাহাকে, বাহা তুমি দেখে শুনে থেকো, তুমি ভালো থেকো। বাহামণি বলে যে আচ্ছা, তোকে এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুই শহরটাতে চলে যা। অর্চিবাবু বলে যে বাহা তুমি আগে যাও। বাহামণি বলে যে না, তুই আগে যা। কথা বলে অর্চিবাবু সেখান থেকে চলে যায়। কিছু জিনিস ফেলে রেখে চলে গেছে। চলে যাওয়া মাত্রই বাহামণি অর্চিবাবুর জিনিসপত্রের দিকে চোখ পড়ে, কিন্তু অর্চিবাবুকেও বাহামণি আর দেখতে পায় না। বাহামণি সেই ব্যাগগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে আর অর্চিবাবুকে ডাকাডাকি শুরু করে। অর্চিবাবু বুঝতে পারে যে বাহা পিছন থেকে ডাকছে। অর্চিবাবুকে বাহামণি বলে, এই অর্চিবাবু, তোর জিনিসপত্রগুলো একটু নিয়ে যা, তোর এগুলো যে থেকে গেল। অর্চিবাবু বলে যে আমি পুরো জিনিসই যখন নিয়ে যেতে পারলাম না, তাহলে বাকি জিনিসগুলো নিয়ে যেয়ে বা কি করবো, তোমার কাছে সেগুলো রাখো। বাহামণি সে ব্যাগ ধরে অনেকটাই কান্না করে আর মনে মনে ভাবতে থাকে যে তুই আমাকে ছেড়ে চলে গেলি, আবার তুই কবে আসবি রে অর্চিবাবু। বাহামণির অনেক কষ্ট হয়, কিন্তু বাহামণি কোনোভাবেই প্রকাশ করতে পারে না। বাহামণি শুধু কান্না করতেই থাকে। দীপুবাবুর বাড়িতে কমলিকাকে নিয়ে অনেক টেনশন করে, মেয়েটা যদি ভালো না থাকে তাহলে কোনোভাবেই ভালো লাগে না। দিব্যবাবু বলে যে জয়াকে দেখছি না কেন, জয়া কোথায় আছে? অনু বলে যে জয়া তো রান্না করছে, মেয়েটা তাহলে একটু খেতে পারবে। বলে যে মেয়েটাকে নিয়ে খুব চিন্তার মধ্যেই আছি। দিব্যবাবুর মা বলে যে আসলে তোমার মুখ দিয়ে কি কোনো বাজে কথা ছাড়া, খারাপ কথা ছাড়া কোনো কিছু বের হয় না? ওরা না কয়েকদিন আগে দুইজন মিলে ঘুরে আসলো, এখন মেয়েটা একটু তার কাজ কাম করছে। মা, আপনারা হয়তোবা ভুলে গেছেন যে আমার মেয়েটা কয়েকদিন আগে আত্মহত্যার চেষ্টা করেছিল, সেখান থেকে বের হয়ে এসেছে। মেয়েটার জন্য আমি কি করেই বা নিজের থেকে ভালো থাকবো? আমি তো কোনোভাবে ভালো থাকবো না। দিব্যবাবু বলে যে তুমি সেই মেয়েটার কথা বলছো যে মেয়েটা সবাইকে না বলে চলে গেছে, একদম সারা জীবনের জন্য মুক্ত করে দিয়ে, তার কথা কি তুমি বলছো? অনু বলে যে শোনো দিব্য, অর্চি যতদিন না আসছে ততদিন সে আমাদের মুক্তি দিয়েছে কি দেয়নি সেটা কোনোভাবে বুঝতে পারবো না। কথা বলতে বলতেই কমলিকা চলে আসে। চলে আসার পরে বলে যে বাপি, আমি তো একটু বের হচ্ছি, আমি অর্ঘ আঙ্কেলের ওখানে যাব। আমার ফোনে তো নাম্বারটা সেভ করা ছিল, কিন্তু আমার ফোনের নাম্বারটা পাচ্ছি না, তুমি কি অর্ঘ আঙ্কেলের নাম্বারটা দিবা? দিব্যবাবু বলে, কেন রে মা, প্রয়োজন? সে তো প্রথম শ্রেণীর একজন ব্যারিস্টার, তার কাছে তো সাধারণ কোনো কাজের জন্য মানুষ চায় না। বাপি, আমি তোমার কাছে চাচ্ছি, তুমি দিবা কিনা সেটা বলো। দিব্যবাবু বলে যে হ্যাঁ, দিব না কেন মা। নেওয়ার পরে কমলিকা আবার সেখান থেকে চলে যেতে শুরু করে। অনু বলে যে মা, তুমি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছো নাকি? কমলিকা বলে যে যেহেতু বুঝতে পারছো যে আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি না, সেহেতু বারবার যে প্রশ্নটা করলে আমি তোমাদেরকে উত্তরটা দিব তা কিন্তু না। মানুষের একটা কিন্তু পার্সোনাল বলে কোনো কিছু থাকে, আর আমি সেটা পার্সোনাল ভাবে রাখতে চাই। তুমি মা বলে যখন তখন যে কোনো প্রশ্ন করবা আর আমি তোমাকে উত্তর দিয়ে দেবো, এটা তুমি কখনোই ভেবো না। একথা বলে কমলিকা চলে যায়। কমলিকা যেতে গিয়ে আবার পিছন ফিরে চেয়ে দেখে তার বাবা মার মুখের অবস্থা কি সেটা দেখার চেষ্টা করে। অর্চিবাবু মোটর বাইক নিয়ে যায় রাস্তাতে, আর বাহার সেই সব কথাগুলো মনে করতে থাকে যে বাহা তাকে কিভাবে অপমানটা করলো, বাহা কিভাবে বললো। অর্চিবাবু মনে মনে ভাবে যে বাহা, তুমি এতদিন আমার সাথে যে আচরণই করো না কেন, তুমি এই কথাগুলো বলে কিন্তু মোটেও একদমই ভালো করলা না। তুমি আমাকে এইভাবে বলতে পারলা বাহা? তুমি
এই অর্চিষ্মান মুখার্জিকে কোনোভাবে চিনলা না বাহা। যদি তুমি চিনতা তাহলে তুমি আমাকে কখনো এভাবে বলতে না। আমার নিজের ব্যাখ্যা কি আমি তোমাকে কখনো কোনোভাবে দিতে পারবো বাহা? মানুষটাকে তুমি কেন বোঝার চেষ্টা করলে না বাহা? সত্যকাম গোটা গায়ের মানুষদেরকে এক জায়গাতে নিয়ে বাহারকে প্রশ্ন করে যে বাহা, তুই কিন্তু শহরের বাবুটার প্রাণটা ভিক্ষা দিয়ে নিয়ম ভেঙে ফেললি। আমাদের এই জঙ্গলের কিন্তু একটা নিয়ম আছে, তাকে মারতে দিলি না কিসের জন্য? আমি অবশ্যই আন্দাজ করছি যে তোকে কে খবরটা দিয়েছে তারও অবশ্যই শাস্তিটা হবে। তো এরকমটা করা একদম তোর মোটেও উচিত হয়নি। অঙ্কা বলে যে দেখ সত্যকা, কোনো মেয়েটাই তার মরদটার মৃত্যু চোখের সামনে সহ্য করতে পারে না। তুই একটু নিজের থেকে বোঝার চেষ্টা কর না রে, তুই একটু বোঝ না। সখী তখন নিজের থেকে বলে যে সত্যকাম, আমি বাহাকে বলেছি, সেখানে তো আর আমার কোনো স্বার্থ ছিল না, কিন্তু তারপর আমি বলেছি এখন যদি তোর মনে হয় যে আমাকে শাস্তি দিলে তোর ভালো হবে তাহলে তুই আমাকে শাস্তি দে, আমি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। সত্যকাম কোনো কিছুই বলে না। ভামনির ঠাম্মা অনেক আজে বাজে ভাবে কথাবার্তা বলে যে শহরের বাবুগুলো কোনোদিনই আমাদেরকে মেনে নেবে না। আমি তো জানি যে মেয়েটা যখনই বলেছিল যে কপাল পুড়েছে তখনই আমি বুঝে নিয়েছি যে কি হয়েছে। সত্যকাম বলে যে এই মাসি, তুই একটা কথা বলবি না, তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। সত্যকাম কড়া ভাবে বলে দেয় তার মাসিকে। অর্চবাবু মোটরসাইকেলে যায় আর বলে যে বাহা, আমি নিজের সম্পর্কে তোমাকে কিভাবে ব্যাখ্যা দিব বাহা? তোমাকে যে আমি ভালোবেসেছি সেটাকে তুমি বুঝলে না, তুমি আমার ভালোবাসাটাকে এইভাবে অবিশ্বাস করলা। তুমি অবিশ্বাস করেছো বলেই তুমি আমাকে এরকম কথা বলতে পেরেছো। সত্যকামের হাতে গুলি খেয়ে মরে যেতাম তাও আমার ভালো হতো।